রাজনৈতিক দল হিসেবে তো আমরা নিশ্চুপ থাকতে পারি না। প্রয়োজন হলে আমরা সমগ্র দেশবাসীকে নিয়ে আরো বড় আন্দোলনে যাব আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য। সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আন্দোলনে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার কারণে সারা দেশে গণহারে ছাত্রলীগ থেকে নেতাকর্মীরা পদত্যাগ করছেন। এমনটা ঘটা খুবই স্বাভাবিক, কারণ সব জায়গায় পণ্ডিতি দেখাইতে গেলে আসলে পোলাপেন খায় না। তো বলা হয়ে থেকে শিক্ষক হচ্ছে জাতি গড়ার মেরুদণ্ড, শিক্ষক হচ্ছে জাতির কারিগর। যে কাজটা আমরা কেউ করতে চাইনি সেই কাজটা করতে হচ্ছে, লাশ গুনতে হচ্ছে। এর চেয়ে মর্মান্তিক কিছু আর হতে পারে না। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন মির্জা ফখরুল সাহেব কিন্তু কোটা ইস্যুতে বলেছে বিএনপি খুব শীঘ্রই মাঠে নামছে এবং বিএনপি মাঠে নেমে গিয়েছে, এমন আশ্বাস কিন্তু দিয়েছে শিক্ষার্থীদের। সেই সাথে ছাত্রলীগ এবং যে শিক্ষকরা শিক্ষার্থীদের বিপক্ষে চলে গিয়েছিল সেগুলো কিন্তু পিটিয়ে এখন বর্তমানে হাসপাতালে ভর্তি করে রেখেছে। তাহলে কি অবশ্যই শেখ হাসিনার পতন ঘটে গেল? শেখ হাসিনার অবসান কি এখানেই ঘটে যাবে? আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশবিশেষ দেখিয়ে ভিডিওগুলো শুরু করেছিলাম সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু পানির মতন ক্লিয়ারের মাধ্যমে বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে যারা এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। রাজনৈতিক দল হিসেবে তো আমরা নিশ্চুপ থাকতে পারি না। প্রয়োজন হলে আমরা সমগ্র দেশবাসীকে নিয়ে আরো বড় আন্দোলনে যাব আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য। তো সরকার সর্বাত্মকভাবে, একদিকে পুলিশ, অন্যদিকে তাদের পেট্রোল বাহিনী, দুই বাহিনীকে নামিয়ে ছেলে মেয়ে নির্বিশেষে এমনকি স্কুলের শিক্ষকদের উপরে হামলা করেছে। এইটা পরিষ্কার হয়ে গেছে যে আজকে এই সরকার তার ন্যূনতম রাজনৈতিক বৈধতা, একটা দেশের সরকার থাকার তার জায়গা, ভোট তো নেই, কিন্তু এই যে তারা একটা সর্বাত্মক দমন পীড়ন ছাত্রদের, সাধারণ ছাত্রদের একটা আন্দোলনে যেভাবে তারা হামলা করছে তাতে এই সরকারের ন্যূনতম কোনো ক্ষমতা থাকার কোনো বৈধতা নেই। এবং এই ছাত্রদের উপরে হামলার মধ্য দিয়ে এবং ছাত্রদের যে প্রতিবাদ আছে এটাই এই সরকারের সমস্ত বৈধতাকে ধ্বংস করেছে। আমরা এই ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই, আমরা এই হত্যাকাণ্ড হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি যে এই ঘটনাগুলো সবগুলো যারা পেছনে আছে তাদের বিচার করতে হবে, গ্রেফতার করতে হবে এবং ছাত্রদের যে ন্যায্য দাবি সেই দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় উদ্যোগ সেটা গ্রহণ করতে হবে। সেই পথে না হেঁটে যে দমন পীড়নের পথে যাচ্ছে বাংলাদেশের জনগণকে আজকে আমাদের সন্তানদের, তাদের নিরাপত্তার জন্য, পুরো দেশের নিরাপত্তার জন্য, সকল নাগরিকের নিরাপত্তার জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে আজকে রুখে দাঁড়াতে হবে, যেমন ছাত্ররা রুখে দাঁড়িয়েছে। আমাদের পাশে আমরা দাঁড়াবো, এইটা বলে আমরা শেষ করছি। আমাদের গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং আমাদের ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিম, তিনিও এখানে উপস্থিত আছেন। এর বাইরে আমি জাতীয়তাবাদী সম্ভাবনা জোটের সমন্বয়ক সভাপতি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এখানে উপস্থিত আছেন। এখানে 12 দলীয় জোটের সমন্বয়ক শাহাদাত সেলিম ভাই উপস্থিত আছেন। বিএনপির পক্ষ থেকে তো নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আপনারা সবাই চেনেন। বিএনপির পক্ষ থেকে উপস্থিত আছেন আমাদের সদস্য জনাব আমির মোহাম্মদ চৌধুরী, আর সেই সঙ্গে আছেন আমাদের ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুরু সাহেব। সাংবাদিকবৃন্দ, আমরা যে বিবৃতিটি রচনা করেছি সেই বিবৃতিটি আমি আপনাকে পড়ে শোনাচ্ছি এবং সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দল সমূহের যৌথ বিবৃতি: ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য যৌক্তিক দাবি পূরণে কার্যকরী ও বিশ্বাসযোগ্য উদ্যোগ নেওয়ার পরিবর্তে ছাত্র তরুণদের এই আন্দোলনে গতকাল থেকে আজ পর্যন্ত যেভাবে ঠান্ডায় মাথায় পরিকল্পিতভাবে বল প্রয়োগ করা হয়েছে, সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ সহ তাদের বিভিন্ন সংগঠন ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আজ যেভাবে সারা দেশে হামলা আক্রমণ নিবর্ষণ করা হয়েছে, গণমাধ্যমের সংবাদ অনুযায়ী এখন পর্যন্ত 7 জনকে হত্যা করা হয়েছে, এই ঘটনায় আমরা ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত 48 ঘন্টায় চিহ্নিত সরকার দলীয় সন্ত্রাসীদের হাতে যেভাবে দেশব্যাপী সহস্রাধিক ছাত্রছাত্রীদের আহত হওয়ার ঘটনা ঘটেছে, অনেকে গুরুতর আহত অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণ হয়েছে, আমরা মনে করি এই সমুদায় ঘটনার পুরো দায় দায়িত্ব সরকার এবং সরকারি দলের।
সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যেভাবে উস্কানি সৃষ্টি করা হয়েছে এবং ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন মোকাবেলা করার নির্দেশ না দিয়ে নির্দেশে নামতে দেওয়া হয়েছে তা গত 2 দিনের সমগ্র ঘটনার ক্ষেত্রে তৈরি করেছে। আমরা এই পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্র প্রতিবাদ করে বলতে চাই, দমন নিপীড়ন ও সহিংসতা চালিয়ে সরকার আজ এই পরিস্থিতি তৈরি করেছে। আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত শতাধিক সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়নি। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি জানাচ্ছি। আমরা পুলিশের গুলিতে ছাত্রলীগের সশস্ত্র হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করছি। আমরা নিহত আহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি। সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সাংবাদিক আহত নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। একই সাথে অনতিবিলম্বে কোটা ব্যবস্থার ন্যায্য যৌক্তিক সংস্কারের দাবি অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, হত্যা দমন নিপীড়ন করে অতীতের কোনো সুরের শাসক যেমন শেষ রক্ষা করতে পারেনি, বর্তমান ফ্যাসিবাদী সরকারও দমন নিপীড়নের এই পথে শেষ রক্ষা করতে পারবে না। আমরা দেশবাসীকে ছাত্র সমাজের এই ন্যায্য গণতান্ত্রিক দাবির পক্ষে সোচ্চার হতে উদাত্ত আহ্বান জানাচ্ছি। যুগপৎ আন্দোলনের সকল রাজনৈতিক দলের পক্ষে আমি মির্জা ফখরুল ইসলাম আলমকে রাজনৈতিক বাংলাদেশ জাতীয় দল ধন্যবাদ। আমরা আগামীকাল আমাদের এই যে যৌথ আন্দোলনে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলসমূহের আমরা আগামীকাল বাইতুল মুকাররমে বাদ জোহর অর্থাৎ দুপুর 31 মিনিটে গায়েবী জানাজা যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনার জন্য গায়েবী জানাজা বাইতুল মুকাররমে অনুষ্ঠিত হবে। এই প্রোগ্রামটা সারা দেশে আমরা গায়েবী জানাজা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বাইতুল মোকাররমের উত্তর গেটে এই গায়েবানা জানাজাটা হবে। এটা বাংলাদেশের নাগরিকদেরকে, জনগণকে, আমরা অভিভাবকদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, সবাই আমরা সম্মিলিতভাবে দাঁড়াই ছাত্রদের এই যে হত্যাকাণ্ড সেটা প্রতিবাদ করি। জি, আমরা শুনলাম তাই এখন এই মাত্র শুনেছি আমরা। এটা তো হচ্ছে আপনার এই ধরনের সরকারদের একটা একটা বলা যাবে এটা একটা তাদের একটা পরিকল্পনা, এই আন্দোলনকে ব্যাহত করার জন্য, আন্দোলনকে দমন করার জন্য তারা এই ধরনের কর্মসূচি নিয়ে থাকে। সেইভাবেই তারা সেটাকে নিয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে যে যাতে ছাত্ররা আন্দোলন করতে না পারে। আমরা বিশ্বাস করি এই আন্দোলনকে সহজে বন্ধ করা সম্ভব হবে না। এই কথাগুলো আমরা বহুবার উত্তর দিয়েছি ভাই। এই সমস্ত তাদের এমন সমস্ত এই সমস্ত কথা তারা বলে যেটার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটা তো সম্পূর্ণভাবে আপনারা নিজেরাই দেখছেন তো সাংবাদিকরা, যেটা সম্পূর্ণভাবে ছাত্ররাই এটা নিয়ন্ত্রণ, ছাত্ররাই এটা আন্দোলন। সেখানে যে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা আমাদের দায়িত্ব রয়েছে যখন সরকার তাদের রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে সাধারণ ছাত্রদেরকে হত্যা করে, আমার ছেলেদেরকে হত্যা করে, সন্তানদেরকে, তখন রাজনৈতিক দল হিসেবে আমরা নিশ্চুপ থাকতে পারি না। স্বাভাবিকভাবেই সেই জন্যই আজকে আমরা সবাই যৌথ বিবৃতি দিয়েছি। আমরা কালকে গায়েবেলা জানাজা করেছি। প্রয়োজন হলে আমরা সমগ্র দেশবাসীকে নিয়ে আরো বড় আন্দোলনে যাব আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য। আমরা যাতে দুঃখ তীব্র ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি, যেটা আমি আজকে বলেছি যে আমরা অবাক বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে আজকে আওয়ামী লীগ সেই ভূমিকা নিয়েছে যে ভূমিকা সেদিন পাকিস্তান হানাদার বাহিনী নিয়েছিল। এমনটা ঘটা খুবই স্বাভাবিক, কারণ সব জায়গায় পণ্ডিতি দেখাইতে গেলে আসলে পোলাপাইন খায় না। তো বলা হয়ে থেকে শিক্ষক হচ্ছে জাতি গড়ার মেরুদণ্ড, শিক্ষক হচ্ছে জাতির কারিগর। তো সেই কারিগরের যখন ডিস্টারবেন্স ফিল হয়, তো সেই কারিগরকে মাঝে মাঝে মেরামত করতে হয়। আমি মনে করি যারা এই কাজটা করছে খুব ভালোই করছে। 2-4টা কারিগর না থাকলেও চলবে, হাসপাতালে রেস্টে থাকুক। কারণ কি, এই কারিগররা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনটাকে রাষ্ট্রের চোখে, রাজনীতিবিদদের চোখে, সমাজের চোখে নানান চাটুকারিতার ট্যাগ লাগাইয়া একটা ডিভাইডেশন ক্রিয়েট করে ফেলছে। আজকে খুবই আশ্চর্যজনক ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একজন সদস্য, একজন অধ্যাপককে পোলাপাইন যারা কোটা সংস্কারের দাবিতে এই মুহূর্তে আন্দোলনে আছে, এরা কঠিন পরিমাণ কেলাইছে। কেলানি শেষে এই শিক্ষককে হাসপাতালে পাঠিয়ে একটু ভাইরাল করেন তো, মাস্টার একটু ভাইরাল করার দরকার আছে। কারণ এরা জ্ঞান পাপী, এরা জাতির দুর্দিনে কথা বলে না। ছাত্রদের উপর যে ঘটনাগুলো ঘটছে সেখানে কোনো কথা নাই, আসে পাকনা পাকনা কথা মারাইতে, সেই কারণে অবস্থা। আচ্ছা, ঘটনা হচ্ছে কি, ঢাবির মেডিকেল সেন্টারের সামনে আন্দোলনকারীদের মারধরের শিকার হয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ডাক্তার আব্দুল মুহিত। পরে তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। সূত্র বলছে, দুপুরে ঢাবি ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে থাকা লাঠিসোঁটা ফেলে শান্তিপূর্ণভাবে হলে ফিরে যাওয়ার কথা বলেছিলেন প্রক্টরিয়াল বডির শিক্ষকরা। এ সময় শিক্ষার্থীরা গতকালকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে বা বিভিন্ন জায়গায়, এগুলো নিয়ে প্রশ্ন তোলেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে কি বলা হয় যে অধ্যাপক ডাক্তার আব্দুল মুহিত তিনি রাইগা ওঠেন। তো পোলাপাইন তো ভাই মাথা করে বাপরেও ছাড়ে না, তিনি তো জ্ঞান পাপী মাস্টার। তো মাস্টারের হালকা অনেক ব্যত্রাঘাত তারাও করছে, আর আহত হইয়া
অন্যান্য যারা আছে মানে স্যারের বেতের ভাগ আবার সবাই নিতে চায় না, অনেকে আবার ছাত্ররা যখন স্যারের ভূমিকায় গেছে তো স্যাররা আবার সেখান থেকে পালাই গেছে। তো দুই একজন স্যার ছিল অরিজিনালি রেসপেক্টেবল, তাদের কারণে আর খুব বেশি ব্যত্রাঘাত করতে পারেনি। আর এরপরে তিনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা যদি দেখি যে আচ্ছা, এখন নতুন একটা শিক্ষার জন্য আপাতত ক্যাম্পাসে একটা নতুন ঘোষণা আসছে। সেটা হচ্ছে যে সিদ্ধান্ত অনুযায়ী আজকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না, আর শিক্ষার্থীদের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। ক্যাম্পাসে সন্দেহজনক কাউকে চিহ্নিত করা গেলে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সমাবেশে কোনো ধরনের অস্ত্রশস্ত্র যেমন লাঠিসোঁটা, ইট, আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ। সবাইকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ নাশকতামূলক কাজে জড়িয়ে গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে কোনো গুজব ছড়ানো, উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতেও আপনার মানে অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই মুহূর্তে হয়েছে কি, অনেক শিক্ষকরা আমরা দেখছি যে তারা নিজেদের সামান্য সামান্য পেনশনের বা আরো বিভিন্ন ইস্যুতে যতটা মাঠে নামেন, অন্যান্য ইস্যুতে যেমন গণহারে বিবৃতি দেন, কিন্তু জাতির যেই ছাত্র যারা, তারা যে ছাত্রদেরকে তাদের রুটি রুজি চলে, সেই ছাত্রদের সামনে যা ঘটছে সেটা নিয়ে একজনে বলতেছেন ক্লাসে যাবে না, পাবলিক হাহারি এক দিচ্ছে। আরে অধ্যাপকরে, এত একজন সম্মানিত মানুষের ছাত্রদের ব্যত্রাঘাতের ঘটনা শুনে জাতি মর্মাহত হওয়ার বদলে হাহারি এক দিচ্ছে। এটা আপনাদের অর্জন, বি প্র্যাকটিক্যাল, এটা আপনাদের অর্জন। সব জায়গায় মাস্টারি খাটাতে যায় না, মাঝে মাঝে একটু সাইড কেটে চলতে হয়। ভালো থাকুন। সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আন্দোলনে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার কারণে সারা দেশে গণহারে ছাত্রলীগ থেকে নেতাকর্মীরা পদত্যাগ করছেন। এদিকে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে কুমিল্লায় শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছেন। বিস্তারিত দেখুন ইমতিয়াজ আলমের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে। এখন পর্যন্ত শতাধিক ছাত্রলীগ নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে। 15 জুলাই সোমবার রাত থেকে বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও উপজেলা শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের পদত্যাগের ঘোষণা দেন। মূলত 13 জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপর পুলিশি হামলার পর থেকেই বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের পদধারী ছাত্রলীগ নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট করে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দেন। এরপর 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগের ঢেউ এসে লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের হল, ইনস্টিটিউট, অনুষদ শাখার প্রায় অর্ধশতাধিক ছাত্রলীগ নেতা ফেসবুক পোস্ট ও ফেসবুক লাইভের মাধ্যমে নিজেদের পদত্যাগের ঘোষণা দেন। আমি মোহাম্মদ শিবন মিয়া, সাবেক সহসভাপতি বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন সাবেক বললাম, এটা ইতিমধ্যে আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। আমি চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন করে, এই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে এবং যারা কোটা সংস্কারের এই যৌক্তিক আন্দোলনের বিপক্ষে, তাদের পক্ষে থাকা আমার পক্ষে সম্ভব নয় বিধায় আমি আমার পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 6 জন ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগ করা ছাত্রলীগ নেতারা হলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ শাখার সহসভাপতি মাহমুদুল হাসান সামি ও রসায়ন বিভাগ শাখার সহসভাপতি তাওসিফ কবির, মনোবিজ্ঞান বিভাগ শাখার সহসভাপতি রনি সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগ শাখার সহসভাপতি মাহমুদুল হাসান নোমান এবং শিনজন বসাক। ছাত্রলীগের এই নেতারা নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। এদিকে সারা দেশে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কয়েকটি বিভাগের পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। 16 জুলাই মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুর এলাকার ডিগ্রি শাখায় এই ঘটনা ঘটে। কলেজ শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাংলা বিভাগে স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষা ছিল। এ সময় শিক্ষার্থীরা হলে প্রবেশ করলেও পরীক্ষা শুরুর আগেই হল থেকে বেরিয়ে যান। একই কাজ করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। তবে বাংলা বিভাগের কিছু শিক্ষার্থী হলে অবস্থান করলে তাদের পরীক্ষা নেন শিক্ষকরা, কিন্তু উদ্ভিদ বিজ্ঞান বিভাগের কোনো শিক্ষার্থী সেখানে ছিলেন না। ছাত্রলীগের গণপদত্যাগে কোটা বিরোধী আন্দোলন নতুন দিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। যে কাজটা আমরা কেউ করতে চাইনি সেই কাজটা করতে হচ্ছে, লাশ গুনতে হচ্ছে। এর চেয়ে মর্মান্তিক কিছু আর হতে পারে না। সারা দেশে আমি এই মুহূর্তে যখন ভিডিও রেকর্ড করছি তখন অন্তত 5 জন শিক্ষার্থীর মৃত্যুর খবর এসেছে আমাদের কাছে। তাদের হত্যা করা হয়েছে। চিটাগংয়ে 3 জন, ঢাকায় 1 জন এবং রংপুরে 1 জন। আরও অনেক গুলিবিদ্ধ মানুষ, ছাত্র, শিক্ষার্থী আছে, সেটা আমরা দেখেছি। মানে এটা বাংলাদেশেই সম্ভব, একটা মগের মূল্যকেই সম্ভব। একেবারে অহিংস একটা নিয়মতান্ত্রিক আন্দোলন। কলেজ, ভার্সিটির, আজকে তো কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছিল, তাদের উপরে এটা করা হয়েছে। এবং আমরা অনেকে অনুমান করছিলাম এমন কিছু হতে পারে, এবং যেভাবে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে, এটা একেবারে অনেক উঁচু জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে কাজটা করা হয়েছে। এবং প্রেডিক্টেবলি তারা তাদের বল প্রয়োগের মাধ্যমে ভীতি তৈরি করার চেষ্টা করেছে, যেটা তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখবে বলে তারা বিশ্বাস করে। কি করবে, কি হবে, ডিফারেন্ট আলোচনা, আলাদা করে কথা বলবো। কিন্তু আমি একটা বিশেষ লাশকে নিয়ে, বিশেষ মৃত্যুকে নিয়ে কথা বলতে চাই। আমরা খেয়াল করেছি কিনা জানি না,
রংপুরে কোটা আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ মারা গেছেন, তাকে হত্যা করা হয়েছে, এটা পুলিশ হত্যা করেছে, আর বাকিগুলো সম্ভবত ছাত্রলীগের গুন্ডাদের গুলিতে মারা গেছে। পুলিশও আসলে একটা রাষ্ট্রীয় বাহিনীর পর্যায়ে নাই, ওটা গুন্ডায় পরিণত হয়েছে, সরকারের পেটোয়া বা লাঠিয়ালে পরিণত হয়েছে। আমি মন্তব্যে একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওটা কিছু অংশ চাইলে এখানে দিতে পারতাম, কিন্তু এটা দেই না আমি সাধারণত, কারণ এতে ভিডিওগুলোকে এজ রেস্ট্রিক্টেড করে দেয়, এতে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম এগুলো স্প্রেডিং কমে। আমি চাই আমার এই বক্তব্যটা সবার বা যত বেশি মানুষের সামনে সম্ভব পৌঁছুক। ভিডিওটা আপনারা দেখলে দেখবেন, আমরা কেউ সাইদকে বোকা বলতে পারি, বোকাই তো, বোকা না হলে এত সাহস কারো হয়? পুলিশ গুলি করছে, সাইদ সামনে দাঁড়াচ্ছে, হাত দুটো ছড়িয়ে দিয়ে দাঁড়াচ্ছে। ও একবার গুলি খেলো, তারপরও বোকা ছেলেটা পালালো না, ও থেকে গেল, একই ভঙ্গিতে আবার দাঁড়ালো, ওকে আবার গুলি করা হলো, ও লুটিয়ে পড়লো, ডিভাইডার পার হয়ে ওই পারে গেল। ভিডিওটা দেখবেন, যখন তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তখন ও যেতে চাইছে না। কি বোকা মনে হয় আমাদের, যেখানেই মনে হবে। কিংবা ছেলেটা ভেবেছিল এইভাবে আমি নিরস্ত্র এবং একেবারেই কোনো রকম কোনো আক্রমণাত্মক ভঙ্গি ছাড়া যদি দাঁড়াই, এটাতে মনে হয় পুলিশ গুলি করবে না। কিন্তু ওই যে বললাম, বোকা। ওই দেশের পুলিশকে চেনে নাই, মনে করে নাই, বোঝে নাই, ভাবে নাই, এমনকি প্রথম গুলির পরও সে সরে যায় নাই। আমরা এই একটা মৃত্যু নিয়ে খুব আলাদাভাবে কথা বলা দরকার। কেন কথা বলা দরকার? আমি বেশ কিছুদিন আগে, আমি যখন এই চ্যানেল শুরু করেছি তার কিছুদিনের মাথায়, আজ থেকে 1.5 বছর বা 1.25 বছর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম, যেখানে কোনো একটা ঘটনায় পুলিশ পেটাচ্ছিল লোকজনকে, যেখানে একটা ভবনের একটা কোনায় কয়েকজন আটকা পড়ে এবং পুলিশ দিয়ে তারা একেবারেই পর্যদস্ত অবস্থায় আছে, তাদেরকে পিটিয়েছিল। আমি পেটানো নিয়ে কথা তুলেছিলাম। পুলিশ বল প্রয়োগ করার সক্ষমতা সম্পন্ন একটা রাষ্ট্রীয় বাহিনী, সে বল প্রয়োগ করতে পারে, সেখানে লাঠিচার্জ থেকে শুরু করে বিভিন্ন রকম অস্ত্র সে ব্যবহার করতে পারে, টিয়ার গ্যাস পারে, সাউন্ড গ্রেনেড পারে, শর্ট গানের গুলি, যেগুলো আমরা ছড়রা গুলি বলি, এমনকি সে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারে প্রয়োজনে। কিন্তু একেবারে অপ্রয়োজন একটা লাঠির বাড়িও পুলিশ কাউকে দিতে পারে না। সরি, পুলিশ কোনো গুন্ডা বাহিনী না, পুলিশ মগের মুলুকের কেউ না। ও রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় পোশাক পরে, জনগণের ট্যাক্সের টাকায় তার বেতন হয়, অস্ত্র কেনা হয়। সুতরাং কোন ঠাসা কাউকে লাঠির বাড়ি দিয়েছেন? আপনি লাঠির বাড়ি যদি প্রয়োজন হয়, রাস্তা ক্লিয়ার করতে চাইছেন, দিলেন। এটা কি কাউকে ছত্রভঙ্গ করা জরুরি মানে দিলেন? যে মানুষটাকে আটক হয়ে যাওয়ার জায়গায় এসছে, তাকে প্রয়োজন হলে আপনি গ্রেফতার করতে পারেন, তাকে পেটাতে পারেন না। না, আমরা আমাদের সোসাইটিতে এই কথাগুলো বুঝি না। আমরা মনে করি পুলিশ পেটাতেই পারে যে কোনো পরিস্থিতিতে, ধরে নিয়ে গেলে তো কথাই নেই। আর এখানে সাইদ যখন একেবারে নিরস্ত্র অবস্থায়, এক ধরনের তারুণ্যের উচ্ছ্বাস, সে হাত দুদিকে সরিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, ও তো কোনো আক্রমণ করছিল না, পুলিশকে কিচ্ছু করছিল না, ও দুহাত দুদিকে ছড়ানো, কোনো রকম কোনো হুমকি কিছু নাই, তাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে পুলিশ। এই দেশের পুলিশ কোন জায়গায় চলে গেছে, আওয়ামী লীগ পুলিশকে কোন জায়গায় নিয়ে গেছে, এই ভিডিওটার এই অংশটা, এই মৃত্যুটা, এই লাশটা খুব ক্লিয়ারলি সাক্ষ্য দেয়। এই একটা ডেথ নিয়ে আমরা প্রতিটা ডেথ নিয়ে সরগোল করবো, প্রতিটা নিয়ে। একটা কথা মনে রাখতে হবে, ছাত্রলীগের গুন্ডারা কাউকে হত্যা করা, রাষ্ট্রীয় বাহিনী হত্যা করার মধ্যে ডিফারেন্স আছে। রাষ্ট্রীয় বাহিনী একটা জুরিসডিকশন, একটা ল, কনস্টিটিউশন, এগুলোর অধীনে কাজ করে। ওর হাতে বন্দুক আছে বলে যাকে তাকে যখন তখন গুলি করে দেওয়া যাবে, এই ফাজলাম আমরা মানি না। আমি অনেকদিন একটা কথা বলেছি, এই ধরনের আন্দোলনে ছাত্রলীগ, আওয়ামী লীগ যখন বলে তারা দেখে নেবে, তারা কন্ট্রোল করবে সবকিছু, স্ট্রংলি প্রটেস্ট করেছি। আমি বলেছি যদি তেমন কিছু হয়, তেমন দায়িত্ব যদি কারো উপরে আইনগতভাবে থাকে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সেই দায়িত্ব, সেই সক্ষমতা, সেই আইনের মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশও আইনের মধ্যে কাজ করতে হবে, জাস্ট একটা তৃতীয় শ্রেণীর গুন্ডা বাহিনীর মতো কাজ করতে পারে না। সাইদের মৃত্যুটা আলাদাভাবে বলছি, প্রতিটা মৃত্যু তো বিভৎস বটেই, এই মৃত্যুটা নিয়ে আমরা একটু আলাদাভাবে যেন কথা বলি, সেটা আমাদের মাথায় রাখা উচিত। সবকিছু নিয়ে আরো বিস্তারিত কথা পরবর্তীতে বলছি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।